আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে শনিবার, ঈদের আমেজ কাটেনি এখনও, রাস্তাঘাটের লোকজন কম এবং যারা গ্রামে ঈদ করতে গিয়েছেন তারা এখনও সেভাবে ফেরেনি। খুবই এখন বেলা 12টা বাজে, তখনও রাস্তায় সেভাবে গাড়ি ঘোড়ার স্বল্পতা। আমরা আমাদের গ্রিন পার্টির অফিসে পলিটিক্স ক্লাবের আলোচনায় যোগ দিয়েছি। আমার সঙ্গে আছেন নারী নেত্রী এলিজা রহমান, উনি পলিটিক্স ক্লাবের সদস্য এবং গ্রিন পার্টির সাহিত্য সংস্কৃতি সম্পাদক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজনীতির বিষয়ে কি আলাপ করব? ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা কদিন আগেই চায়না সফর করে আসলেন, সেখান থেকে একগাল হাসি নিয়ে দেশে আসলেন এবং অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে শুনেছি। যে চায়নার কাছে 50 বছরের একটি প্ল্যান চেয়েছেন, নদীগুলো কীভাবে রক্ষা করা যায়, কীভাবে কী। তো সেদিক দিয়ে কিছুটা আহ, ভারত মোদী সরকার একটু নড়ে চলে বসেছে এবং আমরা দেখেছি, শুক্রবারই দেখেছি যে ব্যাংককে বিমস্টেক আলোচনার সেমিনারের পরে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনা হয়েছে। তো আলোচনার আমরা যতটুকু দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ঘরে নরেন্দ্র মোদী বসে আছেন এবং তার সাথে তার পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কূটনৈতিক যারা খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি। তারপর ডক্টর ইউনূস ঘরে প্রবেশ করলেন এবং তারপর দেখা গেল যে সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করলেন, করমর্দন করলেন নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে, এবং সেই সাথে আমাদের বাংলাদেশি গ্যালারিতে ওই পেশার কিছু কূটনীতিকরা আসলেন। কিন্তু এখন কথা হলো যে আমি এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখলাম যে খুবই আলোচনার সমালোচনা হচ্ছে এবং বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী সাংবাদিকরা যেমন সংবাদ প্রকাশ করছেন যে ইউনূস যাওয়ার পরে সবাই তাকে সম্মান করেছেন ইত্যাদি। আমি অবশ্য পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে ওইভাবে দেখি না। আমি মনে করি যে এটা কাটিসি ভদ্রতার খাতিরেই হয়তো দাঁড়িয়েছেন, করমর্দন করেছেন। এখানে অতিরিক্ত সম্মান দেখানোর বিষয়টি ওইভাবে আমি দেখি না, কিন্তু অনেকেই অতি উৎসাহী হয়ে বলে এরকম। এর পিছনে একজন মানে কি বলে অনুবাদক বা একজন আছে, ইংরেজি বোঝে না, এইসব বিষয় নিয়ে আমি অতটা ছোট করতে চাই না। মানে ইংরেজি অনেকেই বোঝে না, জাপানের প্রধানমন্ত্রী বা চায়নার মানে অনেকেই যে ইংরেজি জানবেন এমন কোনো কথা নাই, যেভাবে আমাদের ডক্টর ইউনূস জানেন। তো যাই হোক, সেই আলোচনার সেই সংবাদ দেখার পরেই আবার দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কিছু চ্যানেলে আবার একটু বাড়তি খবর নিয়ে আসছে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে নাকি 27 মিনিট বাইরে দাঁড় করে রেখেছে এবং ডক্টর ইউনূস 27 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ভিতরে ঢোকার পারমিশন পেয়েছে এবং তারপরে আরও 3-4 মিনিট পরে ইউনূসের যেই কর্মকর্তারা ঢুকেছে। এভাবে আবার ইন্ডিয়ান চ্যানেলগুলোতে বিদ্রুপ করা হয়েছে। এই যে এই বিদ্রুপের মানে কি? ইউনূস তার সম্মান নিয়ে আছেন, মোদিও তার সম্মান নিয়ে আছেন। এটা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবার জন্য যে আলোচনা হয়েছে। মোদির কাছে কিছু বিষয় বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়েছেন ইত্যাদি ইত্যাদি, আরও অনেকগুলো বিষয়গুলো মোদির কাছে দেওয়া হয়েছে। এর মধ্যে চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক একটু গভীর হয়েছে। ডক্টর ইউনূস কিন্তু আপনি জানেন যে চায়নার কোনো এক প্রদেশের উপদেষ্টা ছিলেন। ওয়ার্ল্ডের কোনো না কোনো সব দেশেই ইউনূসের একটা গ্রহণযোগ্যতা আছে, এটা খুবই স্বাভাবিক। তো আপনি কীভাবে দেখবেন ডক্টর ইউনূস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করলেন, সেখানে নরেন্দ্র মোদী স্বভাবসুলভভাবেই তার সঙ্গে দাঁড়িয়ে করমর্দন করেছেন। নরেন্দ্র মোদীর কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। আমাদের আগে ফ্যাসিস্ট সরকার অনেক বেশি অ্যাক্সেস দিয়ে দিয়েছিল ইন্ডিয়াকে, যেগুলো পুনরুদ্ধার করা দরকার এবং বাংলাদেশের তিস্তার পানি এগুলো ন্যায্য হিস্সা দরকার। জি বলবেন, কিভাবে বলবেন? তারপর বলছি তো যেহেতু বিষয়টা মানে দুই দেশের প্রধানকে নিয়ে বলা শুধু এবং এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেক্ষেত্রে আসলে আমরা যে কোনো জিনিসের মানে ভালো বলতে গিয়ে ইতিবাচক কথার থেকে নেতিবাচক কথার দিকেই বেশি আমরা সবসময় মানে তার দিকে আমরা নজর দিই। তো আমরা মনে হয় একটা জিনিস জানি যে মানে মূলত যে ভাষাগত যে কথাটা বারবার বলা হয়েছে, তো আমরা মনে হয় একটা জিনিস জানি যে চায়নারা মানে ইংরেজি একটু তাদের মানে কম তারা জানে এবং হয়তোবা তারা ইংরেজিটা তাদের বলা হয়েছে মোদির অন্যান্য কথা। ভাষা শেখে বিষয়ে তারা শেখে না। তো মানে সেখানে তারাও দোভাষী রাখতে পারে। আর মোদি মোদি মানে ওনাকে তো আসলে অনেকে মোদিজি বলে।
তো উনিও না জানতে পারে, আবার ওনারাও অনেক জায়গায় কথা বলার সময় হিন্দিতে কথা বলে। তো আসলে ইংরেজিটা অনেক সময় অনেকে ম্যান্ডেটরি মনে করে না, যদিও ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। মানে আমিও দুপাশে দেখেছি যে একজন মানে বসা ছিল নরেন্দ্র মোদির পেছনে। তো অবশ্যই পেছনে থাকলে বোঝা যায় যে সে যে মানে যেভাবে বসা ছিল তাতে বোঝা গেছিল যে তারই কোনো কথার সাথে তার সাহায্যকারী হিসেবে বসেছিল। তো আসলে এটা আমাদের মুখ্য আলোচনার বিষয় না, মুখ্য আলোচনার বিষয়টা আসলে আমাদের পলিটিক্যাল বিষয় এবং আমাদের মানে এবং সত্যিকার অর্থে এখন আমার লাইভে আসার যে কারণে সেটা হচ্ছে যে আমরা যেভাবেই হোক আমরা আমাদের দেশে একটা গণ অভ্যুত্থানের পরে দেশের যে টালমাটাল পরিস্থিতি ছিল এবং ছাত্ররা মানে যে পরিস্থিতির সম্মুখীন তারা হয়ে গিয়েছিল যে তাদের মধ্য থেকে তো আসলে একজন প্রতিনিধি দেওয়ার মতো তাদের সেই আহ, অবস্থা ছিল না, কারণ তারা নিজেরাই হলো অপরিণত বয়সের। তো নিজেরা তেমন কোনো দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা তাদের ছিল না, সেখানে আহ, একজনকে মূল দায়িত্বে দেওয়ার মতো তাদের কেউ নাই, এবং এমন কাউকেই দিতে হবে যাকে দলমত নির্বিশেষে এবং যাকে আন্তর্জাতিকভাবে যাকে সবাই একসেপ্ট করবে। তো এরকম লোক তারা খুঁজতে খুঁজতে তারা সর্বশেষ চিন্তা করলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সর্বজন গ্রাহ্য এবং সবার কাছে সমানভাবে উনি পরিচিত এবং সবার কাছে উনি সমানভাবে সমাদৃত, এবং কেউ কোনো কিছু বলার মতো মানে যোগ্যতা রাখে না, এরকমই একজন লোক, এবং সে যেহেতু একজন আন্তর্জাতিক মানের লোক। তবে আহ, তখন কারণ আসলে বাংলাদেশে যে কোনো জিনিসই মানে এমন একটা পরিস্থিতি চলে যায়, যেমন বলে যে লেবুকে যেমন বারবার অনেক বেশি চিপলে যেমন লেবু তিতা হয়ে যায়, তো আমাদের আসলে মনে হয় যে একজন ফেরেশতাকেও যদি আম, আসলে আমি বলতে বাধ্য হলাম যে একজন ফেরেশতাকেও যদি দলের প্রধান বা কোনো জায়গার একটা দায়িত্ব দেওয়া পাঠায়, তারও দোষ খোঁজার জন্য এদেশে এখন বর্তমানে যে পরিস্থিতি সেটা বিরাজ করছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস অল্প দিন হলোই মাত্র আহ, এ, মানে সে এই প্রধান উপদেষ্টা হিসেবে সে দায়িত্ব পেয়েছেন, কিন্তু শুরু থেকেই তার প্রতি নেতিবাচক একটা কথা সবাই বলা শুরু করেছে। কিন্তু আম, তার কিন্তু সর্বযোগ্যতা থাকার পরও যেহেতু সে একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক মানের একজন মানুষ, তারপরও কেন একটা কুচুকরি মহল, সেক্ষেত্রে আমরা নির্দ্বিধায় এ কথাটাই বলতে পারি যে ফ্যাসিস্ট সেই পরাজিত সরকার, যারা তাদের কৃতকর্মের জন্যই বলবো যে তারা মানে ক্ষমতা হারিয়েছে। এবং আমাদের ধর্মে একটা কথা আছে, ইসলাম ধর্মের কথা একটা কথা আছে, একটা সূরায় আছে যে প্রতিটি মানুষই তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। তো সেই কথাটা আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদের ফ্যাসিস্ট যে আমাদের যে হাসিনা ওনার ক্ষেত্রেও প্রযোজ্য, এবং তার যারা সাঙ্গপাঙ্গ ছিল এবং তাদের যারা দলীয় যে সমস্ত নেতাকর্মীরা আম, দুর্নীতিগ্রস্ত ছিল এবং যারা অন্যান্য অপকর্মের দায়ে উপযুক্ত ছিল, এবং তারা অনেকে এলাকা ছাড়া, অনেকে দেশ ছাড়া, অনেকে আত্মগোপনে আছেন, এবং তারা আহ, তারা যদি সেরকম কোনো অপকর্ম নাই করে থাকবে, তাদের যদি সেরকম কোনো আম, মানে তাদের কোনো সেরকম কোনো তাদের কোনো সমস্যা নাই থাকবে এবং তারা কোনো অন্যায়ের সাথে যুক্ত নাই থাকবে, তাহলে তারা কেন এভাবে পালিয়ে পালিয়ে রয়েছেন। এবং হ্যাঁ, এটাও সঠিক যে ফ্যাসিস্ট সরকার পতনের পরে অনেক নিরপরাধ অনেক তাদের দলের অনেক লোকের অনেক ধরনের হামলা মামলা এবং তারা অনেক অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে, এবং তারা তাদের মানে তবে এটাও ঠিক যে সেদিন একজনে বলছিল যে আহ, এমন একটা দল এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে তাদের মানে যারা রুট লেভেলের আছে এবং তাদের যারা সমর্থক যারা আছে তাদের মধ্যেও আসলে অন্যায়টা ছড়িয়ে গেছে। কারণ মানে মূল জায়গা থেকে যদি মানে মূল বলতে যে সে শুধু ফ্যাসিস্ট হাসিনা সেটা না, মানে কোনো এলাকার প্রধান বা যারাই আছেন তারা নিজেরাও ম্যাক্সিমামই তারা অনেক অপকর্মের সাথে জড়িত ছিলেন, তার কারণে তাদের যারা সমর্থক বা কর্মী বাহিনী ছিল তাদের উপরও অনেক হামলা মামলা এবং অনেক ধরনের নির্যাতন, অনেক ধরনের হয়রানি হয়েছে। সেক্ষেত্রে আসলে আলাদা করে দেখার সুযোগও কম যে আসলে কে এর মধ্যে নিরপরাধ
বা কার তেমন কোনো অন্যায় সে তেমন করেনি। হুম তো সেক্ষেত্রে মানে এটা বাছাই করা আসলে কঠিন। সেক্ষেত্রে অনেকেই হয়রানিমূলক অনেক ধরনের মামলার শিকার হয়েছে। আমাদের তবে সুখের খবর, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, যাকে অনেকে পতনও যার চেয়েছে, যার পদত্যাগও অনেকে দাবি করেছে, কিন্তু তিনি কিন্তু খুব নির্দ্বিধায় কিছু মানে সরল স্বীকারোক্তি বারবারই দিচ্ছিলেন যে কোনো নিরপরাধ মানুষ কোনো ধরনের তাদেরকে হয়রানির শিকার হবে না, তাদের নামে কোনো মামলা হবে না। কিন্তু আসলে তার কথাতেই যে সব কিছু চলবে বা চলছে তা কিন্তু না। আমরা শুরুতেই ফ্যাসিস্ট সরকার যখন পতন হলো, আমরা শুরুতেই কিন্তু অনেক ধরনের হামলা এবং অনেক ধরনের, ইভেন এমনও আছে যে একজন খুব সাধারণ একজন সবজি বিক্রেতা বা অনেক খুবই সাধারণ একজন কেউ বা যাই যেরকমই হোক না কেন, সেই ব্যাপারে রিলেটেড না একজন কেউ, সে একজনের নামে হয়তো বা একটা হত্যা মামলা দিয়ে দিল বা হত্যা চেষ্টা মামলা দিয়ে দিল। এখন এমন ইভেন এখনও অনেক তাদের দোসরদের নামেও, যারা দোসর রয়েছে ফ্যাসিস্ট হাসিনার, তাদের নামেও বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় অনেক ধরনের মামলা আছে এবং তারা পলাতক অবস্থায় আছে অনেকেই। এবং সত্যিকার অর্থে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, আদতে নির্বাচিত সরকার আসলে পরে সেটা থাকে কিনা তাও সন্দেহ। কিন্তু যেহেতু নিষিদ্ধ একবার হয়ে গেছে, তারপরে তাদের উঠে দাঁড়াতে বা তাদের আসলে দাঁড়ানোর কোনো সম্ভাবনা বা নিশ্চয়তা কোনোটাই নাই। এবং ছাত্র রাজনীতির যারা মূল ছিল, যেটা বলে অতীতের কথা, যেমন ঐতিহ্য, আমাদের স্বাধীনতার সাথে যে ছাত্র সংগঠনগুলি জড়িত, তার মধ্যে এই সংগঠনটি বেশি পরিচিত। সেই ছাত্র সংগঠনের নামই এত বড় একটা কালিমা লিপ্ত হয়েছে। এবং তারা যেহেতু সত্যিকার অর্থে একটা অপকর্মের সাথে তারা জড়িত, যে 5ই আগস্টের যে আপনার এরকম নির্বিচারে মানুষ মানে ছাত্রদেরকে মারা হয়েছে, এবং তার আগেও যেভাবে করে দেশে একটি অরাজকতা সৃষ্টি করেছে এবং দেশে একটা নৈরাজ্য এবং একটি ভীতিকর এবং একটি বসবাসের অযোগ্য একটি দেশের এবং বহির্বিশ্বের কাছে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছে যারা, আসলে এগুলি বলার জন্য বলা না, এটাই সত্য। এবং আবার এটাও সত্য যে ক্ষমতা যখন অপব্যবহার যখন আসে, তখন মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই দলটি তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার কারণে তাদের নেতাকর্মীরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছে। এবং আমি একটা কথা আজকে নির্দ্বিধায় বলতে পারি, যেটা আসলে আমার কথা কে কতটুকু মানবে বা অথবা সবাই মানবে, কিন্তু যারা তাদের দল করে তারা মানবে না। আর যদি রাজনীতি যদি তাদের আসলে করার প্রয়োজনই হয়, যে ফ্যাসিস্ট এই দলটা, সেক্ষেত্রে তাদের যে দলীয় প্রধান রয়েছে তাকে নিয়ে তারা আসলে সামনের দিকে কোনোভাবে আগানোর কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ যে আদৌ কোনো মানে রাজনৈতিক দল হিসেবে টিকবে কি না, এটা অদূর ভবিষ্যতেও বলা যাচ্ছে না। কারণ জনগণ থেকে বিতাড়িত, জনগণ থেকে নির্বাসিত জনগণ যাদের যাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আদৌ দাঁড়ালে কীরকম ভোট পাবে। আসলে ওই যে একটা কথা আছে, মানুষ যখন একটা একটা কিছুর প্রতি তাদের বিতৃষ্ণা চলে আসে, একটা তাদের প্রতি যখন মানুষ অনাস্থা চলে আসে, তখন কিন্তু তার সাপোর্ট থাকলেও, সাপোর্ট কি যে হ্যাঁ সাপোর্ট করেছে তার মানে তো এমন না যে যে একজন মুখের সন্তান, যে সে যদি বলে যে না আমি তার সন্তান না, এরকম তো আর না। সাপোর্ট সে করেছে, সে এখন তার সাপোর্টটা করবে না। কারণ যখন অনাস্থা চলে আসে, তখন মানে চিন্তা করে যে না, আমি এই দলটার প্রতি আমার এই সমর্থন রাখবো না, বা আমি এই দলটাকে এখন আর সমর্থন করি না। সমর্থন পরিবর্তন হতেই পারে। এবং এখন যে দিন বদলের সময় এসেছে এবং এখন যে পরিবর্তিত পরিস্থিতি, সেক্ষেত্রে এই আসলে দলটার নামও এখন কেউ নিতে চায় না। সেক্ষেত্রে আমাদেরও নেওয়াটা সমীচীন না এবং দলটার নামটা নেওয়ার মতো, যদিও দলটার অনেক অতীত ঐতিহ্য রয়েছে, এটা আমার মতো ক্ষুদ্র মানুষ আমরা আমি স্বীকার করি, কিন্তু এই অতীত ঐতিহ্যর কথা বলে বলে এখন এমন একটা পর্যায়ে গেছে যে তাদেরও এখন মানে সর্ব জায়গা থেকেই দু একটা জায়গা ছাড়া তাদের নিষিদ্ধের কথা এসে পড়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যদিও সে অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ এবং একজন বিচক্ষণ ব্যক্তি, উনি ওনার নিজের ইচ্ছেই হোক বা বিভিন্ন রকম কোনো আন্তর্জাতিক বা দলীয় দেশীয় কোনো কারণেই হোক, যে বলেছেন যে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। সেক্ষেত্রে
সেটা বিবেচনার বিষয়, কিন্তু বিবেচনার বিষয়টা ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে মানে এই ফ্যাসিস্ট এই দলটির যে মানে মানে মূল যে প্রধান সেই স্বৈরাচারী উনি মানে হাসিনা এবং তার যারা দোসররা রয়েছে এবং তাদের যে অন্যান্য যারা তাদের দলীয় তাদের মানে তাদের দল কে সাপোর্ট করেছে, যারা অন্যান্য দলেরও যারা তাদের দোসর রয়েছে, জাতীয় পার্টি বা অন্যান্য এরকম কিছু দল, সেক্ষেত্রে তাদের মধ্য থেকে যারা অপরাধমূলক কাজে জড়িত এবং তাদের নামে মামলা রয়েছে, বিশেষ করে অনেকের নামে হত্যা মামলা রয়েছে এবং আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধেও অনেকে জড়িত। সেক্ষেত্রে তাদের বিচার প্রক্রিয়া কতদিনে শেষ হবে এবং এই বিচার প্রক্রিয়া শেষের পরেই আসলে তারা নিজেদেরকে কলঙ্কমুক্ত করতে পারবে। তারপরেই পরবর্তীতে আমার মনে হয় যে এখনই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না যে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এবং এটাই নির্ধারণ করে দিতে হবে যে যত বড় নেতাই হোক না কেন তাদের দলে আওয়ামী লীগের, তারা যদি নির্বাচন করতে চায়, তাদের যদি মামলা থেকে তারা অব্যাহতিও পায়, তারা জানি যাদের নামেই মামলা ছিল, মানে বিশেষ করে মূল নেতা, কারণ মূল নেতাদের নামে মামলা কিন্তু কখনো হয়রানিমূলক মামলা কম হয়, কারণ তারা অন্যায় করবে না এবং তাদেরকে মিথ্যা মামলা ফাঁসাই দেওয়া এতটা অরাজকতা এখনও পর্যন্ত আসলে কারো করার সাহস হবে না। তারা অবশ্যই তারা কোনো না কোনো তারা অপরাধের সাথে যুক্ত, তারা দুর্নীতির সাথে যুক্ত এবং এছাড়া অন্যান্য অনেক অপরাধের সাথে যুক্ত। তো কারণ তাদের দলের অনেকের নামে যারা মূল নেতা তাদের নামে মামলা হলেও কিছু কিছু নেতাদের নামে মামলা হয়নি বা তারা মামলা থেকে অব্যাহতি পেয়েছে, যেমন সাবির হোসেন চৌধুরী বা এখন বর্তমানে শিরিন শারমিন চৌধুরী, ডক্টর শিরিন শারমিন চৌধুরী বাইরে আছেন। এছাড়াও আপনার আরও কিছু আছেন, নাসিম সাহেব আছেন, বহাউদ্দিন নাসিম। তো আসলে এই কথাই বলতেছি যে মানে ইসে নিশ্চিহ্ন নির্মূল করা যায় কিন্তু নিশ্চিহ্ন করা যায় না, সেই রকমই যদি এই দলটাকে আমরা সেভাবে যদি আমাদের বিবেচনা থাকে তো সেক্ষেত্রে এই বিবেচনাটা করা উচিত। এবং আরও একটা যেটা মেইন কথা সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেহেতু অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ এবং ওনার চিন্তাধারার সাথে সাধারণ মানুষের চিন্তাধারা মানে আকাশ পাতাল তফাৎ, উনি অনেক অনেক আলাদা করেই ভাববেন এবং তার মধ্যে অবশ্যই দেশপ্রেমও রয়েছে। সেক্ষেত্রে তার এই ভাবনার সাথে তাল মিলিয়ে দেশের জন্য উনি যে কাজ করতে চান সেজন্য আমাদের তাকে কিছুটা সময় দিতে হবে এবং তার প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে, যতটুকু আমাদের সম্ভব, যতটুকু দলমত নির্বিশেষে তাকে সমর্থন বা তাকে সহযোগিতা করা প্রয়োজন এটা করতে হবে। এবং আরেকটা বিষয় বলছি, যেটা বিষয়টা আমাকে ওভাবে বলা হয়নি, তারপরেও হয়তো বা আমরা এই কথাটা হয়তো বা কিছুক্ষণ আলোচনার আগেও ছিল। অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বিএনপিপন্থী একজন আইনজীবী এবং ওনার প্রতি আমাদের অনেকেরই একটা ভালো মানে আস্থা ছিল এবং সমর্থন ছিল এবং ওনাকে অনেকেই বলতো যে ওনার মতো একজন ভালো বক্তা নাকি পাওয়া যায় না, উনি খুব ভালো বলেন। কিন্তু আমরা এই প্রজন্মের, আমি নিজেকে এই প্রজন্মেরই দাবি করি, যদিও ছাত্রদের থেকে আমার বয়স বেশি, তারপরও এ প্রজন্মের, কারণ যেহেতু আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তো উনি যেহেতু নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, মুক্তিযোদ্ধাই মেবি, কিন্তু ওনার বর্তমানে কথাবার্তাগুলি খুব অসংলগ্ন। কারণ আমাদের মতো যারা আছে, আমরা যারা রাজনীতি করছি বা আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি বা আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত বা আমরা যারা মানবাধিকার বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত, তারা আমাদের কথার মধ্যে আমাদের ভুল ভ্রান্তি বা কারণ আমরা এখন একটা সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের এখনও অনেক, আমার বিশেষ করে এখনও আমাদের অনেক শেখার আছে। সেক্ষেত্রে আমাদের কিছু ভুলভ্রান্তি হতে পারে এবং আমি বিশেষ করি আমার কোনো ভুলভ্রান্তি হলে বা আমার কিছু যদি কারো কাছ থেকে শেখার থেকে আমরা শিখি, কিন্তু তাদের এখন কিন্তু আর সেই শেখার বয়স নেই। সে নিজেই এটাকে বলেছে, ওনার একটা কথা কিন্তু খুব পরিষ্কার হয়েছে, কারণ উনি নিজেকে অনেক জ্ঞানী প্রমাণ করতে গিয়ে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বয়সের ফারাকটা উনি তুলেছেন, যে ওনার বয়স ৮৪ বছর, আমার বয়স এত, তাহলে আমার যে ৬ বছর না ৭ বছরের বড়, এরকম বারবার করে উনি ওনার সাথে নিজেকে তুলনা করে ওনার একটা ভারসাম্য আনতে চেয়েছিল। এগুলি আসলে মানে কি, এটা আসলে মন্তব্য করলে তাকে অত্যন্ত ছোটো করা হবে, কিন্তু নোবেল পুরস্কার নিয়েও কথা বলেছে। হ্যাঁ, তার প্রতি সম্মান রেখেই বলছি। নোবেল পুরস্কার নিয়ে অতীতেও অনেকে কথা বলেছে, কিন্তু তার মতো সে এখন অনেক ধরনের ভ্রান্তিকর কথাবার্তা বলছে, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সেক্ষেত্রে আমি মনে করি তার প্রতি সম্মান রেখেই বলছি, সে অনেক বিষয়ে ভালো জানেন, কারো দ্বারা প্ররোচিত হয়ে
কারো দ্বারা কোনো কিছু দ্বারা প্রলোভিত হয়ে মানে কারণ সে কিছুটা বিগড়িয়ে গেলেও সে কিন্তু আমার মনে হয় কোনো একটা ক্ষমতার মানে কোনো একটা স্বাদ পাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য সে বা কারো একটা প্ররোচনায় সেই কথাগুলি বলছে আমি মনে করি, এবং এটাই সত্য হওয়ার সম্ভাবনা। কারণ উনি হঠাৎ করে কেন এইসব অনেকের পেছনে উনি লেগে যাবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অতীত যে কিছু ইতিহাস, এবং উনি মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন এগুলি নিয়েও অনেক কথা হয়, কিন্তু উনি যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন না এর যথেষ্ট ভুরি ভুরি প্রমাণ আছে, এবং উনি যে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং উনি যে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এটাও সম্পূর্ণ সত্য। এবং আমার কাছে একটা জিনিস মনে হয়, যেহেতু এই প্রজন্মের যারা ছাত্ররা বারবার মুক্তিযুদ্ধটাকে অতটা গুরুত্ব সহকারে দেখে না, ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধর অবশ্যই আমাদের দেশের সবচেয়ে বড় বিষয়, বড় অর্জন, কিন্তু সব ব্যাপারে কেন, আমি আসলে বোঝাতে পারছি কিনা জানি না, সব ব্যাপারে কেন মুক্তিযুদ্ধটাকে টেনে আনা হবে? হ্যাঁ, কারণ উনি ওনার উনি ওনার এই যে নোবেল পুরস্কার পেয়েছেন এ বিষয়ে কথা বলতে গিয়ে আরেকজনও যদি বলে আমিও পাওয়ার মতো যোগ্য, এবং আমাদের যে ফ্যাসিস্ট হাসিনা উনি কিন্তু অনেক আগেই বিতর্কিত থেকে অনেক বড় কিছু হয়ে গিয়েছিল, কারণ উনি নিজেও এই নোবেল পুরস্কার সম্বন্ধে বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথা বলেছেন। এবং আমাদের জাতির একটা দোষ আছে যে আমরা নিজেদেরকে অনেক মনে করি আমাদের হেন তেন, আমাদের অনেক দোষ আছে, কিন্তু আমরা বাইরের অনেক দেশকে মনে করি তারা সাধু, তাদের কোনো দোষ ত্রুটি নেই। তারপরেও এটা বলা যায়, কারণ নোবেল পুরস্কারটা অত্যন্ত নিরপেক্ষ, অত্যন্ত একটা তাদের পরীক্ষিত একটা কমিটি রয়েছে, এবং এই যে নোবেল পুরস্কারটা এটাও এসেছে কিন্তু একটি অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে। কারণ নোবেল পুরস্কার প্রবর্তন হয়েছে যে লোকের নামে, সে লোকের নাম হচ্ছে আলফ্রেড নোবেল। উনি একজন বিজ্ঞানী। উনি পারমাণবিক বোমা আবিষ্কারের পরে উনি চিন্তা করেছে যে আমি যে জিনিসটা আবিষ্কার করলাম এই আবিষ্কারটা মানুষ খারাপভাবে খারাপ কাজে ব্যবহার করবে, তখন উনি সেই দ্বারা কিছুটা নিজে মানে নিজের কাছে ওনার খারাপ লাগলো। পরবর্তীতে উনি একটা অনুশোচনা থেকে বা বিভিন্ন রকম তার একটা আহ, মানে মনের একটা প্রশান্তি নেওয়ার জন্য, এবং উনি চিন্তা করলো যে আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে বিভিন্ন বিভাগে, অর্থনীতি, রাজনীতি এবং সাহিত্য, শান্তি, এরকম কয়েকটি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হবে এরকম প্রবর্তন করা হয়। এবং আমাদের দেশেই কেন এরকম বারবার নোবেল পুরস্কার নিয়ে কথা হবে যে নোবেল পুরস্কার এরা পেতে পারে। তো এই একটা জিনিস সব কিছু কিন্তু এত হালকা করে দেখার সুযোগ নেই। সব মানে অনেক জায়গায় যেমন পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে আছে সর্বোচ্চ যে পুরস্কারটা দাদা সাহেব ফালকে, সেটাও পেতেও অনেক তাদের সর্বোচ্চ বেসামরিক পদক এরকম এক একটা দেশে থাকে। আমাদের দেশে স্বাধীনতা পদক রয়েছে, আমাদের দেশের পদক নিয়েও সবাই অনেক সময় কথা বলে যে অমুকে মানে তাদের লোক আছে সেই জন্য সেই পদকটা পেল। আসলে এগুলি কোনো কথা না। যেমন কিছুদিন আগে আমাদের বিখ্যাত একজন চিত্রনায়ক, যিনি আমাদের বলতে গেলে নায়করা রাজ্জাকের পরেই আমাদের দেশে যে অভিনয় জগতে, আমাদের চলচ্চিত্র জগতে যিনি সবার কাছে সুপরিচিত, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আলমগীর, চিত্রনায়ক আলমগীর, উনি যখন কিছুদিন আগে 21শে পদক পেয়েছেন, আহ, তার সাথে পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, আবার তার সাথে পেয়েছেন আর একজন অখ্যাত একজন মানে সমাজকর্মী, একজন উনি একজন পেয়েছেন, এরকম মানে সাথে পাশাপাশি এমন এমন লোক পেয়েছেন মানে তারা তাদের সাথে যায় না। তো এরকম একজন মানুষকে একটা পদক দেওয়া, 21শে পদক তো আসলে আমাদের দেশে অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি। আমার মনে হয় যার যার সম্মান তাকে সেই সম্মানটা দেওয়া উচিত। এবং কেউ যদি 21শে পদক, স্বাধীনতা পদক যোগ্যতা আছে বা অন্যদের তার থেকেও বেশি যোগ্যতা আছে এরকম কেউ পাচ্ছে, কিন্তু আমার মনে হয় যার যার যোগ্যতা অনুসারে তাকে সেই পদকটা দেওয়া উচিত। এবং মরণোত্তর কিছু কিছু ব্যাপারে মরণোত্তর না দেওয়াই ভালো। যদি মানে বেঁচে থাকতে দেওয়ার সুযোগ থাকে তাকে সেই পদকটা তখনই দেওয়া উচিত। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা পদক দিয়েছেন, এবং এই উনি যে একজন 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, এবং ওনাকে কিন্তু এবং শুধু ওনাকে যে বীরুত্তম উপাধিটা দেওয়া হয়েছে, যে উনি
আহ, উনি যে শুধু 11 নম্বর সেক্টর প্রধান সেই হিসেবেও না, এখন এখন আওয়ামী লীগ সরকার নেই সেজন্য না, সত্যিকার অর্থে যে উনি 27শে মার্চ উনি যখন, অনেকে আবার 26শে মার্চে বলার চেষ্টা করে, এটা আবার এক ধরনের একটা চামচামি, যেটা 26শে মার্চ সম্ভবত উনি দেননি, যদিও আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম বারবারই বলছি। উনি 27শে মার্চে চট্টগ্রাম কালুরঘাট থেকে, এবং সেটাও সম্ভবত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের কথায়, বা আরও যারা তখন যারা রাজনীতি তারা ছিলেন, এবং উনি নিজে চেয়েছিলেন। তো যাই হোক, তারপর উনি যেহেতু ওই ওই সংকটময় মুহূর্তে তার এই আম, আহ, স্বাধীনতার এই যে আপনার মানে ঘোষণা, এটার প্রয়োজন ছিল, এবং উনি তখনকার প্রেক্ষাপটে আমাদের আম, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই দিয়েছিলেন। এ ব্যাপারেও যখন আবার কেউ বলতে যায়, তখনও আবার তারা মনে করে যে না, তাকে কেন আমরা হাইলাইট করবো। আসলে যার যার অবদান, তাকে সেই জায়গার অবদান তাকে স্বীকার করা উচিত। কারণ আম, আম, ইসে একটা কথা যে পাপ ঘৃণা করো, পাপীকে নয়। তো যাই হোক, সেক্ষেত্রে মানে ফ্যাসিস্ট হাসিনা কী করেছেন বা অমুকে কী করেছে, সে তার দায়ভার তার বাবা নিবে বা আরেকজন নিবে সেটা না, তার অন্যায়ের দায়ভার তাকেই নিতে হবে। এবং আহ, কেউ দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত অবস্থায়, মানে উনি একমাত্র আছেন যে যা মানে মানুষের চোখে তার কোনো দোষ ত্রুটি নাই, এবং উনি একজন দোষ ত্রুটি মুক্ত মানুষ। এছাড়া পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টিকর্তা দোষ ত্রুটি মুক্তভাবে পাঠাননি। সেক্ষেত্রে জিয়াউর রহমানই হোক এবং শেখ মুজিবুর রহমানই হোক, তাদের সবাই কেউ দোষ ত্রুটির ঊর্ধ্বে না। সেক্ষেত্রে আমরা যারা সিনিয়র নেতা আছে, মৌলানা ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, মজলুম জননেতা এম এ মৌলানা ভাসানী, আমরা তাদেরকে তাদের স্ব স্ব জায়গায় রেখে তারপরে যাদের অপরাধ যা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কারণ আমাদের একজনে একটা অন্যায় করে, সেখানে সব 14 গোষ্ঠী আমরা তাদেরকে মানে বলে, এবং একজনের পাপে সবাইকে পাপী করে, এবং আমরা দেশটাকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, এবং একটার পর একটা কদিন ধরেই একটার পর একটা আন্দোলন সংগ্রাম, অনেক ধরনের ঘটনা ঘটছে, যেসব আন্দোলন সংগ্রাম আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতি অত্যন্ত খারাপ করে দিচ্ছে। এবং আমি মনে করি যে সর্বশেষে আমি এই দুই একটা কথাই বলবো যে আমাদের এখন যে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন, ওনাকে ওনাকে আসলে আমরা ওনার মতো আমাদেরকে কাজ করতে দিতে হবে। এবং আমরা এমন কেউ হয়ে যায়নি, আমরা সবাই খুবই একটা ক্ষুদ্র মানুষ, আমরা সবাই বেশিরভাগই, এবং আমরা সেই দায়িত্বপ্রাপ্ত কোনো জায়গা থেকেও আমরা নাই যে আমরা তার দোষ ত্রুটি ধরবো। তার মতো সে কাজ করুক, এবং সে যদি কোনো ভুলভ্রান্তি করুক, বড় বড় দল আছে, বিএনপি প্রধান আছে, বিএনপি বড় একটা দল আছে, এছাড়া অন্যান্য কিছু দলও আছে যারা তার সাথে যে প্রায় তাদের দেখা সাক্ষাৎ হয়, তারা আহ, আহ, তারা এখন রাজনীতির ময়দানে রয়েছে, তারা তারা আছে। এবং তারাও যে সঠিকভাবে সব কিছু বলতে পারবে তাও না, কারণ তারাও ক্ষমতা দেওয়ার জন্য একটা পায়তারা করছে। সেক্ষেত্রে তারপরেও জনগণও বুঝবে, এবং সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় জিনিসটা হবে। আগেই এই কাজ হচ্ছে না। এবং আমার মতে সর্বশেষ একটা কথা এটাই বলতে চাচ্ছি যে কাউকে জানি ছোট করা না হয়, কারণ উনি অত্যন্ত বড় মাপের একটা মানুষ। আন্দাজি একটা কথা ওনার সম্বন্ধে বলে বা মানে একটা মন্তব্য করে কাউকে হেয় প্রতিপন্ন, শুধু তাকে নয়, কোনো সম্মানিত কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা কোনো বুদ্ধিমান কোনো কোনো বিচক্ষণ কোনো মানুষের কাজ নয়। এ ব্যাপারে আমাদের সবার সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। এবং আমরা চাই দলমত নির্বিশেষে সবাই আমরা একটা সুন্দর একটা শান্তিপূর্ণ একটি দেশে বাস করতে, এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা যে কাজ করে যাচ্ছে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। এবং তাদেরকে এই ধরনের তাদের বারবার তাদের ভুল না ধরিয়ে আমাদের তাদের তারা কী করতে চাচ্ছেন সেটা তাদের কাজ করুক। এবং আমাদেরও সে এত দায়িত্ব মানে আমাদের ঘাড়ে বর্তায়নি যে আমরা তাদের এই কর্মকাণ্ডকে নিয়ে মানে বুঝে হোক না বুঝে হোক সমালোচনা করবো। তো যার যার কাজ তার তার করতে হবে, এবং আমরা পরবর্তীতে সামনে বুঝতে পারবো যে আসলে কোনটা কোন দিকে যাচ্ছে। একটা কিছু বলি আমরা মানে ভালোভাবে মন্তব্য করতে হবে, এটাও সঠিক না। তো আজকে আমাকে এই রাজু আহমেদ খান ভাই আমাকে এই জাতীয় পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমাকে আজকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং দেশবাসীকে আমি আমার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যদিও আমাদের ঈদ চলে গেছে, তারপর মানে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
যেহেতু ঈদের পরে আর সেমনভাবে কথা বলা হয়নি, এবং আমি চাই যে সবার একটা মানে এমন কোনো পরিস্থিতির উদ্ভব না হোক যে এটা আমাদের দেশকে একটি একটা স্থিতিশীল পরিস্থিতি অরাজকতার দিকে না নিয়ে সৃষ্টি যাবে, করে। এবং দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। এবং আবারও একটা কথা বলছি যে কাউকে হেয় করে কথা বলা ঠিক না, যদি সে অত্যন্ত বড় মাপের কেউ হয়। তো এটাই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন নারী নেত্রী এলিজা রহমানের সঙ্গে আজকে আলোচনা এখানে শেষ করব। কাউকে এর প্রতিপন্ন নয়, কে ইংরেজি জানে কে জানে না, কে বেশি নোবেল প্রাপ্ত, কেউ পায়নি বা কেউ পেয়েছে, এসব না। আসলে বাংলাদেশ এমন একটি দেশ, সকল দেশের সঙ্গে সহাবস্থান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যদি এগিয়ে চলা যায়, বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে চীন, আমেরিকা, রাশিয়া, ভারত সবার সঙ্গে সুসম্পর্ক থাকুক, সেই কামনায় পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।